নমস্কার, আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। আমাদের কাছে জানেন তো, আমাদের ক্লিনিকে বিশেষ করে প্রায়শই এরকম পেশেন্ট আসেন যাদের বয়স মোটামুটি ধরুন 50 বা তার বেশি, এবং তারা মূলত যে কমপ্লেন নিয়ে আসেন যে ডাক্তারবাবু ইউরিনের খুব সমস্যা হচ্ছে। ইউরিন করতে গেলে দেখা যাচ্ছে যে ইউরিনটা ঠিক মতো হচ্ছে না। প্রথম দিকটা বিশেষ করে দেখা যাচ্ছে যে একটু ইউরিন যখনই আমরা পাস করছি তখন খুব প্রেসার দিতে হচ্ছে, ফ্রি ফ্লো অফ ইউরিন যেটা বলে সেটা ঠিক মতো হচ্ছে না। আবার অনেকে বলেন যে ইউরিনটা প্রথম দিকে ভালো হচ্ছে, কিন্তু পরবর্তীকালে যখন ইউরিনটা শেষ হয়ে আসছে ওই সময় দেখা যাচ্ছে ড্রপ বাই ড্রপ ইউরিন পড়ছে, এবং ইউরিন হয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যেন আরো ইউরিন হবে, ইউরিনটা ঠিক মতো কমপ্লিট হলো না। এরকম বিভিন্ন সমস্যা নিয়ে, এবং এর সাথে অনেকে আবার কমপ্লেন করেন যে তলপেটের কাছে ব্যথা বা যন্ত্রণা থাকে। আবার অনেকে বলেন যে ইউরিন করার সময় একটা জ্বালা ভাব তারা অনুভব করেন বা বার্নিং সেন্সেশন তারা অনুভব করেন। এই সমস্যাগুলোর মেইন কারণ, যদি এটা যদি পুরুষ হয় এবং এদের বয়স যদি 50 বা তার বেশি হয়, তাহলে এই সমস্যাগুলোর মূল কারণ কিন্তু প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি। এবং এই প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে যাদের বয়স 50-এর বেশি তাদের মধ্যে এই সমস্যাটা আসে। অনেকের ক্ষেত্রে এটা সিমটমলেস থাকে, কারণ প্রস্টেট গ্ল্যান্ড টু সাম এক্সটেন্ট কিন্তু বাড়তেই পারে। যেরকম বয়সের সাথে সাথে চুল পেকে যায়, চুল কমে যায়, চোখের দৃষ্টিশক্তি একটু হলেও কমে, বা চোখে ক্যাটারাক্ট বা ছানি পড়ার সমস্যা আসে, ঠিক সেরকম ভাবেই প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি কিন্তু একটা কমন প্রবলেম বা কমন একটা ফেনোমেনা। কিন্তু এটাই যখন একটু বেশি হয়ে যায়, অর্থাৎ প্রস্টেট গ্ল্যান্ড যখন অতিরিক্ত বেড়ে যায়, তখন কিন্তু এই ধরনের সিমটম অ্যাপিয়ার করে। তবে হোমিওপ্যাথিতে কিন্তু আমাদের খুব ভালো একটি ওষুধ রয়েছে, যে ওষুধটির নাম হলো স্যাবাল সেরুলেটা। এই ওষুধটি কিন্তু এই প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি জনিত যে সমস্যাগুলো নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসেন, সেই সমস্ত সমস্যাগুলোকে রিলিফ করার জন্য, সমস্ত সমস্যাগুলো থেকে পেশেন্টকে আরোগ্যের পথে বা পেশেন্টকে সুস্থ করার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আজকে আমরা মূলত জানবো যে এই প্রস্টেট গ্ল্যান্ড কি, এর সাইজ কিরকম, এটি বেড়ে গেলে কি কি সিমটম অ্যাপিয়ার করতে পারে বা কেন এই ধরনের সিমটম অ্যাপিয়ার করে, এবং জানবো যে এর ক্ষেত্রে এই যে ওষুধটির কথা বললাম স্যাবাল সেরুলেটা, এটির কোন পোটেন্সি, কিভাবে খেলে বা কতদিন খেলে এই সমস্যাগুলো থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাওয়া যায়। তো ফ্রেন্ডস, আমি ডক্টর সুদীপ ভট্টাচার্য এবং আপনারা দেখছেন হোমিওপ্যাথি ফর অল। চলুন তাহলে শুরু করা যাক। এই যে প্রস্টেট গ্ল্যান্ড, এটি কিন্তু একটি ছোট্ট একটি গ্ল্যান্ড, একটা আখরোটের সাইজের কিন্তু এই গ্ল্যান্ডটা থাকে। এই গ্ল্যান্ডটা মূলত দেখা যায় যে আমাদের যে ইউরিনারি ব্লাডার রয়েছে, পুরুষদের যে ইউরিনারি ব্লাডার রয়েছে, যেখানে ইউরিনটা এসে জমা থাকে এবং টাইম টু টাইম এখান থেকে বেরিয়ে যায় ইউরেথ্রার মাধ্যমে, সেই ইউরিনারি ব্লাডারের ঠিক নিচে রেকটামের সামনের দিকে কিন্তু এই গ্ল্যান্ডটি অবস্থিত। এর ওয়েট কত? নর্মাল একটি প্রস্টেট, একটা পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে এর ওয়েট মোটামুটি 20 থেকে 25 গ্রাম, এবং এর ডাইমেনশনটা যদি আমরা দেখি সেটা মোটামুটি 3 সেন্টিমিটার ইন্টু 4 সেন্টিমিটার ইন্টু 2.5 সেন্টিমিটার। একটা কনিক্যাল শেপ, এর লেন্থ, ব্রেথ এবং এর যে হাইট, এটা যদি আপনি দেখেন তাহলে মোটামুটি এরকম একটা ডাইমেনশন আপনারা পাবেন। এবার এই যে প্রস্টেট গ্ল্যান্ডটা, এই প্রস্টেট গ্ল্যান্ডটা কোথায় থাকে না, যেরকম বললাম যে ইউরিনারি ব্লাডারের ঠিক নিচের দিকে থাকে, এবং ইউরিনারি ব্লাডারের থেকে একটা ইউরেথ্রা যেটা বেরিয়ে এসছে, যার মাধ্যমে ইউরিনটা বাইরের দিকে বেরিয়ে যায় পেনিসের মাধ্যমে, সেই যে পেনাইল ইউরেথ্রা থাকে, সেই ইউরেথ্রাকে ঘিরে থাকে এই প্রস্টেটটা। এবার যদি কোনো কারণে, যেগুলো বললাম যে বয়সজনিত কারণে এই যে প্রস্টেট গ্ল্যান্ডটা বৃদ্ধি পায়, তখন কি হয়, যদি এটা অতিরিক্ত বেড়ে যায়, সেক্ষেত্রে ধরুন এই যে আমার এই হাতের এই যে অংশটা, এটাকে যদি আপনি ব্লাডার ধরেন আর এটাকে যদি আপনি ইউরেথ্রা বলেন, এরকম ভাবে থাকে প্রস্টেটটা, এরকম ভাবে ইউরেথ্রাটাকে ঘিরে থাকে, এইভাবে ঘিরে থাকে, ঠিক আছে। এবার প্রস্টেট গ্ল্যান্ডটা যখন বড় হচ্ছে, তখন এটা যেরকম এইভাবে বড় হচ্ছে, এর ভিতর দিকটাও বড় হচ্ছে। ভিতর দিকটা বড় হলে কি হবে না, এই যে ইউরেথ্রাটাকেও চেপে দেবে, এইভাবে চেপে দেবে। তাহলে কি হবে, যে এই যে ব্লাডারটা থেকে যে ইউরিনটা বেরিয়ে আসছিল মানে স্বাভাবিকভাবে, সেই যে ফ্লোটা বাধাপ্রাপ্ত হবে, কারণ কোনো পাইপকে যদি আপনি চেপে দেন তাহলে পাইপ দিয়ে নর্মালি কিন্তু ফ্লো করতে পারবে না এর ভিতরে যে ফ্লুইডটা রয়েছে। ঠিক এই কারণেই কিন্তু প্রস্টেট গ্ল্যান্ড যখন বড় হয় তখন কিন্তু ইউরেথ্রা দিয়ে প্রপারলি ইউরিনটা পাস করতে পারে না। তখনই কিন্তু পেশেন্ট আমাদের কাছে বিভিন্ন ধরনের সিমটম নিয়ে আসেন। কি কি সিমটম থাকে আমি অলরেডি বলেছি, তাও ছোট করে বলে দিই। প্রথমেই পেশেন্টরা যেটা বলেন যে বারে বারে ইউরিনেশনের একটা আর্জ আসে, কারণ ইউরিনটা তো ঠিক মতো বেরোতে পারছে না, ফলে বারে বারে ইউরিনের আর্জ আসছে।
কিন্তু যখন তারা ইউরিন পাস করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে ইউরিনটা ঠিকমতো ফ্লো হচ্ছে না। অনেকে বলেন যে ইউরিনটা পাস করতে গেলে দেখা যাচ্ছে যে খুব ধীরে ধীরে সরুভাবে ইউরিনটা পড়ছে। আবার অনেকের অনেক সময় লাগে, অনেকের ক্ষেত্রে প্রেশার দিতে হয়, অনেকের ক্ষেত্রে প্রথম পার্টটা হতে অনেক প্রেশার দিতে হয়, অনেকের ক্ষেত্রে আবার লাস্টের দিকে যখন ইউরিনটা শেষ হয়ে আসছে মনে হচ্ছে তখন ইউরিনটা ড্রপ বাই ড্রপ হচ্ছে। আবার যেহেতু ইউরিনটা ঠিকমতো পাস হতে পারছে না, ব্লাডারের মধ্যে ইউরিনটা জমে থাকছে, সেজন্য কি হচ্ছে না, সেজন্য দেখা যাচ্ছে যে সেখানে একটা ইনফেকশন হওয়ার চান্স থাকছে, যেটাকে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলি। এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে কি হয় না, একটা জ্বালা ভাব থাকে, যখনই তারা ইউরিন পাস করছেন তখন জ্বালা ভাব থাকছে। এবং ব্লাডারের মধ্যে যেহেতু ইউরিনটা জমে থাকছে সেই জন্য কি হচ্ছে, তলপেটের কাছে একটা ব্যথা অনুভব করছেন তারা। মাঝে মাঝেই বলেন যে তলপেটের কাছটায় ব্যথা হচ্ছে, এবং ওইখানটা যখন আমরা প্রেশার দিয়ে দেখি যে তখন বলেন যে ডাক্তারবাবু প্রচন্ড ব্যথা হচ্ছে এবং মনে হচ্ছে যেন ইউরিন পাস হবে, কিন্তু ইউরিনটা পাস হতে পারছেন না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় এটা যদি খুব সিভিয়ার হয়, অর্থাৎ যখন এই যে ইউরেথ্রাতে যে অবস্ট্রাকশন হচ্ছে, এই অবস্ট্রাকশনটা যদি খুব বেশি পরিমাণে হয়ে যায় তখন কিন্তু তাদের ক্ষেত্রে ক্যাথেটারাইজেশন করারও প্রয়োজন হয়। অনেক পেশেন্টই আমাদের কাছে আসেন, তারা এসে বলেন যে ডাক্তারবাবু ইউরিন একদমই পাস হচ্ছে না। হঠাৎ করে দেখা যাচ্ছে যে তাদের বাড়ির লোক এসে বলেন ডাক্তারবাবু দেখুন যে লাস্ট সকাল থেকে দেখা গেল ঘুম থেকে ওঠার পরে ইউরিন পাস করতে পারছেন না, তলপেটে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি তাকে ক্যাথেটারাইজেশন করতেই হবে, কারণ ইউরিনটা যদি দীর্ঘক্ষণ পাস না হয় সেক্ষেত্রে ব্লাডারের উপর প্রচন্ড প্রেশার পড়বে, তলপেটে যন্ত্রণা হবে এবং পেশেন্টের কন্ডিশন কিন্তু খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্যাথেটারাইজেশন করারও প্রয়োজন হবে। তো এইগুলো মূলত হচ্ছে সিমটম প্রস্টেট বৃদ্ধিজনিত যে সমস্যাগুলো হয় সেগুলোর জন্য। এবার চলুন আমরা জেনে নেই যে এই যে যদি প্রস্টেট বাড়ে বা এই ধরনের সিমটম নিয়ে আসে তখন আমরা কি করি। মূলত প্রথমেই আমরা যেটা করি যে তাকে একটা আলট্রাসোনোগ্রাফি করতে দিই। আলট্রাসোনোগ্রাফি করে আমরা দেখি যে প্রস্টেটের সাইজ কতটা আছে, প্রস্টেটটা গ্ল্যান্ডটা কতটা বেড়েছে। মোটামুটি 20 থেকে 25 গ্রাম অব্দি যে সাইজটা থাকে সেটা দেখা যায় যে বেড়ে গিয়ে 30 বা 35 গ্রাম অনেকের ক্ষেত্রে আমরা দেখি হয়ে গেছে। এবার আমরা দেখি যে পোস্ট ভয়েড ইউরিন, মানে আমরা যখন লোয়ার অ্যাবডোমেন ইউএসজি করাই বা ইউএসজি কেইউবি প্লাস প্রস্টেট মানে কিডনি, ইউরেটার, ব্লাডার এবং প্রস্টেটের করাই, তখন দেখি যে তার পোস্ট ভয়েড অর্থাৎ ইউরিনটা পাস করার পরেও তার ইউরিনারি ব্লাডারে কতটা ইউরিন জমে আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রস্টেট অনেকের ক্ষেত্রেই বড় হয়, কিন্তু ইউরিনারি ব্লাডারে যদি অনেকটা পরিমাণে ইউরিন জমে থাকে স্বাভাবিকের থেকে অনেক বেশি, সেক্ষেত্রেই কিন্তু সিমটমগুলো এত সিভিয়ার হয় এবং এক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা আদার্স যে বিভিন্ন কমপ্লিকেশন সেগুলো আসতে পারে। এরপরে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে ব্লাডের পিএসএ বা প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। এই প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন মোটামুটি এর রেঞ্জ যদি 4 ng/ml অর্থাৎ 4 ন্যানোগ্রাম পার ml এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে আমরা এটাকে নর্মাল ধরি, এবং এটা বেড়ে ম্যাক্সিমাম 5 অব্দিও যেতে পারে। সেক্ষেত্রেও কিন্তু আমরা খুব একটা বিচলিত হই না, কারণ বয়সজনিত কারণে প্রস্টেট একটু বাড়লে এর রেঞ্জটা একটু বাড়তে পারে। কিন্তু তার থেকে যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা একটা চিন্তার বিষয়। তবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে অনেকেই কিন্তু এই পিএসএ দেখে খুব ঘাবড়ে যান, কিন্তু মনে রাখবেন যে এই পিএসএ বাড়লেই অনেকে ভাবেন যে তার ক্যান্সার হয়েছে, প্রস্টেট ক্যান্সার হয়েছে, এরকম কিন্তু নয়। হ্যাঁ, প্রস্টেট ক্যান্সার হলে পিএসএ অবশ্যই বাড়বে এবং সেটা অনেকটা পরিমাণে বাড়তে পারে। আমি আমার ক্লিনিকে এরকম পেশেন্ট দেখেছি যার পিএসএ 100 অ্যাবাভ, তার প্রস্টেট ক্যান্সার অবশ্যই রয়েছিল এবং তাকে কিন্তু ট্রিটমেন্ট করে তাকে অনেকটাই সুস্থ করা গেছে। যাই হোক না কেন, তবে অন্যান্য কারণে ধরুন কারোর যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, কাউকে যদি দীর্ঘদিন ক্যাথেটার করানো থাকে, কেউ যদি হঠাৎ করে একটা স্ট্রেনাস এক্সারসাইজ করেন বা হঠাৎ করে দেখা গেল যে 3-4 দিন প্রচন্ড তার খাটাখাটনি গেছে, এসব ক্ষেত্রেও কিন্তু পিএসএ বাড়তে পারে। তাই পিএসএ বাড়লেই যে তার প্রস্টেট ক্যান্সার হয়েছে এরকম নয়, তবে হ্যাঁ প্রস্টেট ক্যান্সার হলে কিন্তু পিএসএ অবশ্য বাড়বেই। তাই জন্য পিএসএ কিন্তু কোনো স্পেসিফিক টেস্ট নয় প্রস্টেট ক্যান্সার ডিটারমাইন করার জন্য। তো এই যে কন্ডিশনটা যেটা আমি বললাম যে প্রস্টেট গ্ল্যান্ড বেড়ে গেছে, ব্লাডারের মধ্যে ইউরিন জমা হয়ে থাকছে, ইউরিন ঠিক মতো পাস করতে পারছে না, এই কন্ডিশনটাকে আমরা বলি বিনাইন হাইপারট্রফি অফ প্রস্টেট বা বিএইচপি। এক্ষেত্রে কিন্তু যে ওষুধটির কথা আমি বলছিলাম একটু আগে, হোমিওপ্যাথিক ওষুধ স্যাবাল সেরুলেটা, এটা কিন্তু অসাধারণভাবে কাজ করে। আমি আমার ধরুন এই প্রায় 17-18 বছরের প্র্যাকটিস লাইফে প্রচুর পেশেন্টকে এই যারা এই বিনাইন হাইপারট্রফি অফ প্রস্টেট নিয়ে এসছে বা প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধিজনিত বিভিন্ন সমস্যা নিয়ে এসছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই স্যাবাল সেরুলেটার ওষুধটা প্রয়োগ করে অসাধারণ রেজাল্ট পেয়েছি। এটি যেরকম প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধিটাকে কমায়, প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি কম হলে কি হবে, তার ইউরিনারি ফ্লোটা কিন্তু ঠিক হতে শুরু করবে, ব্লাডারের মধ্যে ইউরিন জমে থাকবে না, বেশি ইউরিন জমে থাকবে না, এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা এগুলো যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে তার কমতে শুরু করবে। তাহলে এই স্যাবাল সেরুলেটা এই ওষুধটির কোন পোটেন্সি ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো কাজ করে?
আমি কিন্তু আমার ক্লিনিকে এই স্যাবাল সেলুলেটা এই ওষুধটির মাদার টিংচার পেশেন্টদেরকে রেকমেন্ড করি বা প্রেসক্রাইব করি, এবং এই স্যাবাল সেলুলেটা মাদার টিংচার এই ওষুধটি কিন্তু অসাধারণভাবে কাজ করে এই প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধিজনিত সমস্যাগুলোকে প্রতিহত করার জন্য। কিভাবে খেতে হয় না, প্রথম দিকে আমরা পেশেন্টের কন্ডিশন ওয়াইজ বা পেশেন্টের সিমটম ওয়াইজ এই স্যাবাল সেলুলেটা মাদার টিংচার এই ওষুধটির 10 ফোঁটা সামান্য অর্থাৎ হাফ কাপ জলে মিশিয়ে দিনে 3 বার করে খেতে দেই। মোটামুটি 1 মাস এইভাবে খাবার পরে যখন আমরা পেশেন্টকে আবার রিভিউ নেই, পেশেন্টের সিমটমগুলোকে আবার পর্যালোচনা করি, যদি দেখা যায় যে পেশেন্টের এই সিমটমসগুলো আস্তে আস্তে অনেকটা কমে আসছে, পেশেন্ট আগের থেকে অনেকটা বেটার ফিল করছেন, তাহলে এই একই ওষুধকে দিনে 2 বার করে আরো 1 থেকে 2 মাস এইভাবে কন্টিনিউ করাই। এর মাঝে আমরা আরেকবার ইউএসজি করে দেখি, আলট্রাসোনোগ্রাফি করে দেখি যে তার প্রস্টেটের সাইজটা কতটা চেঞ্জ হচ্ছে, ব্লাডারে ইউরিন জমে থাকার পরিমাণটা কতটা চেঞ্জ হচ্ছে, এবং যদি তার পিএসএ অনেকটা বেড়ে থাকে সেক্ষেত্রে পিএসএটাও আমরা দেখে নিই যে পিএসএটা কতটা কমছে। যদি প্রস্টেটের সাইজ কমতে শুরু করে, ব্লাডারে ইউরিনের পরিমাণ কমতে শুরু করে এবং পিএসএও গ্র্যাজুয়ালি ধীরে ধীরে কমতে শুরু করে, সেক্ষেত্রে এই ওষুধটাকে দিনে 2 বার করে আরো মোটামুটি 1 থেকে 2 মাস এইভাবে কন্টিনিউ করিয়ে পরবর্তীকালে যখন পেশেন্ট প্রায় সিমটম ফ্রি হয়ে যান, পেশেন্ট একদমই নর্মাল লাইফ লিড করছেন এরকম কন্ডিশন হয়, তখন এই ওষুধটিকে দিনে 1 বার করে অর্থাৎ স্যাবাল সেলুলেটা মাদার টিংচার এই ওষুধটিকে দিনে 1 বার করে আরো 1 মাস বা 2 মাস আমরা কন্টিনিউ করতে পারি। অর্থাৎ মোটামুটি 6 থেকে 8 মাস এই ওষুধটিকে যদি কন্টিনিউ করা যায়, তাহলে আমরা দেখেছি এই প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধিজনিত বা বিনাইন হাইপারট্রফি ও প্রস্টেটের জনিত যে সমস্যাগুলো নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসেন, এগুলো কিন্তু প্রায় সম্পূর্ণরূপেই সেরে যায়। তাহলে আশা করি আপনাদের এই প্রস্টেট গ্ল্যান্ড এর বৃদ্ধিজনিত বিভিন্ন সমস্যা, তার থেকে তৈরি হওয়া বিভিন্ন সিমটম এবং কিভাবে হোমিওপ্যাথিক ওষুধ স্যাবাল সেলুলেটা মাদার টিংচার এটিকে প্রয়োগ করে বা কিভাবে প্রয়োগ করে আমরা এই সমস্যাগুলোকে সমাধান করতে পারি, এর সম্বন্ধে একটা বিস্তারিত ধারণা আপনাদের তৈরি হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হন অথবা চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রিপশন না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে যখনই আমি এই ধরনের হেলথ অথবা ডিজিজ রিলেটেড কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব, তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন। যদি এই নির্দিষ্ট টপিক সম্বন্ধে আপনার কোনো কোশ্চেন থাকে, সেটিকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি নির্দিষ্ট কোনো টপিক সম্বন্ধে ভিডিও করার কোনো অনুরোধ থাকে, সেটিকেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজ তাহলে আপাতত এত অবধি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।